ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আজকে টাইটেল দেখে নিয়েছো আমার নিট জার্নি। কিছুদিন পর তোমাদের নিট পরীক্ষা, নিট 2024। এটা হয়তো পরবর্তীতে যারা দেখছো তাদের জন্য সে পার্টিকুলারভাবে এক্সাম। আমার নিটের জার্নি কেমন ছিল, আমি কীভাবে নিট ক্র্যাক করেছি, এটা নিয়ে আজকে বলবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহ দেখো। আশা করি এই ভিডিওটা থেকে কিছু তোমরা শিখতে পারবে। যে ভুলগুলো আমি করেছি হয়তো তোমরা সেই ভুলগুলো যাতে না করো, সেই জন্য এই ভিডিওটা বানানো। খুব বেশি বড় হলে দুটো পার্টে ভাগ করো, পার্ট 1 পার্ট 2। চলো শুরু করা যাক আমার নিটের জার্নি। প্রথমেই আমি নিটের জার্নি বলতে গেলে যে জিনিসটা বলতে হয়, যেটা সবাই জিজ্ঞাসা করে, সেটা নিয়েই প্রথমে বলি। আমার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কেমন মার্কস ছিল। আমি মাধ্যমিক 2016 সালে পাস করেছিলাম এবং আমার মাধ্যমিকের মার্কস ছিল 92%। 92% বলা ভুল, 91.86 এরকম কিছু পার্সেন্টে 643 পেয়েছিলাম 700-র মধ্যে। এবং উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম 2018 সালে। উচ্চ মাধ্যমিকে আমি পেয়েছিলাম 500-র মধ্যে 438, প্রায় 88%-এর মতো। এখন অনেকজনের এই মার্কসটা শুনে মনে হবে, কারো মনে হবে যে খুব কম, কারো মনে হবে হয়তো অনেকটা বেশি। একটা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্টে যেমন মার্কস হয়, আমারও মার্কসটা সেরকমই ছিল। যার স্বপ্ন ছিল যে সে মেডিকেল দেবে, ডাক্তারি পড়বে। ক্লাস 10 থেকেই মোটামুটি এক প্রকার ভেবে নিয়েছিলাম আমি যে আমি মেডিকেলের লাইনে এগোবো। এমন ব্যাপার নয় যে আমার ম্যাথ ভালো লাগতো না বলে ম্যাথের দিকে এগোইনি, ম্যাথও ভালো লাগতো। মাধ্যমিকে ম্যাথে 96 পেয়েছিলাম এবং উচ্চ মাধ্যমিকে 90 পেয়েছিলাম। কিন্তু মেডিকেলই আমার মনে হয়েছিল যে মেডিকেলটা আমার সঙ্গে অ্যাডজাস্টেবল হয়, সেই জন্য আমি মেডিকেলটার দিকেই এগিয়ে এসেছিলাম। তো ক্লাস 10-এর থেকে যেহেতু আমি ভাবতে লাগলাম যে আমাকে মেডিকেল পড়তে হবে, সেই কারণেই যখন মাধ্যমিক দিলাম তখন আমি ভাবলাম যে কোথায় রানিংয়ে মেডিকেলের কোচিং দেওয়ানো হয় বা পড়ানো হয়, সেই জায়গায় গেলে ভালো হয়। সেই সূত্রে আমি যেখানে মাধ্যমিক পর্যন্ত পড়তাম সেখান থেকে অন্য জায়গায় পড়তে গেলাম। সেখানে গিয়ে আমি অনেকগুলো জিনিস বুঝতে পারলাম যে নিটের জন্য পড়া এবং বোর্ডসের জন্য পড়ার মধ্যে কী ডিফারেন্স, মানুষ কী বলে, বোর্ডসের সঙ্গে পড়তে গেলে কি নিট প্রিপারেশন নেওয়া যায় কি নেওয়া যায় না, সব কিছু অনেক কিছুই বুঝেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে যেটা একটাই কথা, সেটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা আমার 11-12 খুব একটা ভালো করে বিল্ড আপ হয়নি। এটার জন্য কেউ দোষী নয়, আমি নিজেই দোষী। কারণ যাই দোষ হোক না কেন, তোমাকে নিজেকেই তোমারটা মেনে নিতে হবে। টিচার না থাক, পরিকাঠামো না থাক, যাই না থাক, নিজেরটা নিজেকে মেনে নেওয়াটাই সবথেকে ভালো। তো আমিও নিজেরটাই নিজে মেনে নিয়েছিলাম যে আমার 11-12 খুব একটা ভালোভাবে প্রিপারেশান হয়নি। তো সেই কারণে রানিংয়ে নিট যা দেবো ওটা নিয়ে টেনশন করে লাভ নেই। আমি প্রথম থেকে ভাবি যে কোনো একটা যদি ভালো ইনস্টিটিউটে ভর্তি হয়। এবার যেখানে আমরা 11-12 পড়তাম সেখান থেকে তার আগের বছর কিছু দাদা অলরেডি অ্যালেন কোটা থেকে কোচিং নেওয়া শুরু করেছিল। তাদের একই প্রবলেম ছিল, 11-12 কনসেপ্ট ভালো করা হয়নি। আমারও সেম প্রবলেম। তো আমাদের মধ্যে বহু ব্যাচমেট যারা আমরা একসঙ্গে পড়তাম, প্রায়ই ধরতে পারো 15 থেকে 16 জন, সবাই মিলে আমরা ঠিক করলাম তাহলে আমরা অ্যালেন কোটায় যাব। এবার কবে ঠিক করলাম না, উচ্চ মাধ্যমিক প্রায় এখনও 4-5 মাস দেরি আছে, তার আগেই আমরা অ্যালেন যাবো বলে ঠিক করলাম। সেই মতো বিভিন্ন খবর নিতে লাগলাম, অ্যালেন কি না কি এই নিয়ে। একটা জার্নি যেমন চলে মানুষের, সেরকমভাবে সব কিছু খবর নিলাম, ফোন চললো। সবাই বললো যে যেই সময় মানে নিটের পরবর্তী যে কোর্সগুলো ভর্তি হয় সেগুলোতে অ্যাডমিশন নিয়ে নিস, বেশি লেট করিস না। সেই মতো আমরাও কী করলাম না, তৈরি হয়ে গেলাম। তার সঙ্গে তারা অ্যাডিশনালি আমাদেরকে একটা জিনিস বলেছিল যে যদি নিটে যদি অ্যালেনে যদি ভর্তি হোস তাহলে তোদেরকে কী করতে হবে না, ওই সময় যেহেতু প্রচুর ভিড়, ওটা ভারতবর্ষ থেকে সবাই ভর্তি হয়, তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, তোরা ট্রেনের টিকিট কেটে নিস। সেই কথা মতোই আমরা উচ্চ মাধ্যমিক প্রায় 4 মাস আগে আমরা কিন্তু কোটা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। প্রায় 15-16 জনের মতো বন্ধু মানে গ্রুপ করে কেটে নিয়েছিলাম। এরপর তো আর কোনো টেনশনই নেই, উচ্চ মাধ্যমিক দাও, নিটের তো কোনো রানিংয়ে ব্যাপারই নেই, রানিংয়ে বসে কোটায় চলে যাও। তো এবার কোটা চলে যাবো, তো কতদিনের জন্য যাবো? 1 বছরের জন্য প্রথমে প্ল্যান হলো যে 1 বছর টানা গিয়ে ওখানে থাকতে হয়, কোনো রকম বেশি ছুটি পাওয়া যায় না। সেটাই পরবর্তীতে অ্যালেনের রুটিন নিয়ে একটু বলছি। তো সেই মতো উচ্চ মাধ্যমিকটা যা হোক করে দিলাম। এবার মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে, সব কিছু ফিক্স হয়ে গেছে, সবাই জানে যে অ্যালেন যাবো। তো অ্যালেন যখন যাবো প্রায় 1 মাস পর ফিরে আসবো, 1 বছর পর ফিরে আসবো। সে কারণে কী হলো না, সবাই আত্মীয় স্বজন বলতে লাগলো যে আমাদের বাড়ি ঘুরে যা। এইভাবে কী হলো, উচ্চ মাধ্যমিকের পর আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার 1 মাস পর হয়েছিল নিট পরীক্ষা। তো এই 1 বা 1.5 মাসের মতো যে সময়টা ছিল, একটু পড়াশোনা না করে আমি কী করলাম, সম্পূর্ণ এদিক ওদিক চারিদিকে ঘুরতে লাগলাম। কারণ অ্যালেন চলে যাবো, রাজস্থান চলে যাবো, যত আত্মীয় বাড়ি সম্ভব 2 দিন 3 দিন করে থেকে সব ঘুরলাম। এটা কমন সবারই হয়ে থাকে। এই জিনিসটা ছিল আমার জীবনের একটা সবথেকে বড় ভুল। আমার সেই সময় একদম নিট যে রানিং আমি যেটা দিচ্ছি, মানে কারেন্ট ইয়ার উচ্চ মাধ্যমিকের সঙ্গে যেটা দেওয়া হয়, এটা প্রিপারেশন নেই ঠিক আছে, কিন্তু ওইটা যে আমি এত ক্যাজুয়ালি নিয়েছিলাম, এটা আমার জীবনে সত্যিই খুব ক্ষতি করেছিল। ওই 1 থেকে 1.5 মাস যদি আমি একটু সিরিয়াসলি পড়তে পারতাম, আমি যদি বেসিক কিছু জিনিস যদি কোনো জায়গা থেকে যদি করতে পারতাম, তাহলে আমার জন্য
ওটা মনে হতো, পরবর্তীতে মনে হয়েছে যে ওটা আমার জন্য মানে বেস্ট ভালো হতো, আর আমার প্রিপারেশনে ভালো হতো। আমি জানতাম যে আমি রানিংয়ে পাবো না, ঠিক আছে, ইটস অল ওকে, কিন্তু পরবর্তী যে আমার হেল্প করতো সেটা নিয়ে কিন্তু অনেকটা ভালো হতো। তো এখান থেকে তোমাদের প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে আমি পাবো কি পাবো না পরের জিনিস, তুমি যে এক্সামটা দিচ্ছ সেটার জন্য ম্যাক্সিমাম এফোর্টটা দাও, ম্যাক্সিমাম চেষ্টাটা করো। আমি নিটের সময় সেই সময় একদমই পড়িনি, এই জন্য আমার নিট এক্সামও খুব খারাপ হয়েছিল, এবং আমার খারাপও লাগেনি কারণ আমি তো পড়িনি কিছু, কিন্তু জিনিসটা খারাপ হয়েছিল। তো আমি নিট 2018 সালে যখন উচ্চ মাধ্যমিক দিলাম, 2018 সালে নিটে বসলাম, এবং নিটে আমার স্কোর ছিল প্রায় 150 বা 160-এর কাছাকাছি। একটা ছেলে 1.5 মাস যদি কিছুই না পড়ে হঠাৎ করে নিট দিতে চলে গেল, তো যেমন পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা হয়েছিল। তো আমার রানিংয়ের সেন্টার পড়েছিল দুর্গাপুর। তো আমরা হয়তো অনেকে জানো, দুর্গাপুরে একটা সেন্টার পড়েছিল। তো সেখানে আমার রানিংয়ে নিট হয়েছিল। পরীক্ষা দিয়ে আমার কোনো কিছুই মনে হয়নি, জাস্ট এক্সামটা আমি দিতে গেছিলাম অ্যাজ এ একটা আমার যেন অভিজ্ঞতা হয়, সেই জন্যই আমি দেখতে গেছিলাম যে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কীভাবে পরীক্ষা দেয়। তো আমি সেই জন্য অনেকজনকে সাজেস্ট করি যে যারা রানিংয়ে পরীক্ষা দিতে চাইছো না, পরের বছর হয়তো দেবে, বলছো যে এই বছর এক্সামেই কেন বসবো, দেখো এখানে তো অ্যাটেম্পটের কোনো ব্যাপার নেই নিটের ক্ষেত্রে, সুতরাং তোমরা কিন্তু রানিংয়ে একটা বসতেই পারো। রানিংয়ে বসলে তোমার যে অভিজ্ঞতাটা হবে সেটা কিন্তু কারো কাছ থেকে তুমি শেয়ার করে নিতে পারবে না। তুমি হয়তো এবছর দিলে না, কাউকে জিজ্ঞাসা করছো যে কী হয় রে এক্সাম নেবে, সে যতই শেয়ার করুক সেটা কিন্তু তোমার আসল অনুভূতির সঙ্গে সমান হবে না। সেই কারণে তোমরা অবশ্যই রানিংয়ে যারা এখনও ফর্ম ফিল আপ করনি, এখনও ডেট আছে, অবশ্যই নিটের ফর্ম ফিল আপটা করো। যদি মনে করো যে পরের বছর আমি নিট আবার ড্রপ নিয়ে দেবো, তাদের জন্য বলছি। সেখানে গিয়ে তোমরা দেখবে যে কীভাবে এক্সামটা কন্ডাক্টেড হচ্ছে, কীভাবে প্রথমে ঢোকানো হচ্ছে, কী কী রুলস মেনটেন করা হচ্ছে, কখন কপি দেওয়া হয়, কীভাবে কপি ফিল আপ করতে হয়, আরও কী কী প্রচুর রুল আছে নিটের জন্য, সেটা যতক্ষণ এক্সামে বসো ততক্ষণ সেটা বুঝতে পারবে না। তাই যারা মনে করে যে ড্রপ নেবো তারা কিন্তু রানিংয়ের এক্সামটা কমসে কম এই ফর্মালিটিগুলো জানার জন্য পড়ো। আর তার সঙ্গে আমি বললাম, যদি চাও যে আমি পরের বছর খুব প্রিপারেশনটা ভালো হোক, 1 মাস 1.5 মাস 1 সপ্তাহ যত টাইম পাও সেই টাইমটা মিনিমাম একটা কিছু পড়াশোনা করো, ম্যাক্সিমাম এফোর্ট দাও, মিনিমাম পড়াশোনা কিছু একটা করে যেও। আমার মতো হয়েও না, নাহলে ওই 150 বা 160 রানিংয়ে আসবে। এবার এই 150 বা 160 থেকে আমার কী করে নিটে সিলেকশন হলো, এই ঘটনাটাই আসি। তো আমি 2 বছর ড্রপার ছিলাম। 2 বছর ড্রপার মানে কি, ওই যে প্রথম বছর অ্যালেন গেলাম, অ্যালেনে গিয়ে খুব পড়াশোনা করলাম, পরে ঘটনাটা শোনাচ্ছি। প্রথম নিট 2019 যখন সিরিয়াসলি দিলাম, তখন আমার মার্কস এসেছিল 457, 457। তো সে বছর সিলেকশন হয়নি। তার পরের বছর আমি দিলাম নিট 2020, সেখানে আমার মার্কস এসেছিল 596, অর্থাৎ 596, এবং সেই মার্কস থেকে আমি জেনারেল ক্যাটাগরিতে কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণীতে অ্যাডমিশন পাই। আমার 2 বছরের ড্রপারের ঘটনা তোমাদেরকে এবার শোনাই, যেটা আমি অ্যালেন বা কোটা থেকে শুরু করছি। এইভাবে আমার রানিংটা যখন কেটে গেল, রানিং কেটে যাওয়ার পর অ্যালেনে চলে গেলাম ট্রেনে করে, গিয়ে মেস্টিক হয়ে গেল, অ্যালেনে ভর্তি হয়ে গেলাম, সব কিছু হয়ে গেলাম। প্রথম থেকে একদম সিরিয়াস, যে 11-12 যেভাবে গিয়েছে সেই কারণেই তো এত দূর আসতে হয়েছে, তাহলে 11-12-এর মতো কোনোভাবেই যেন সময়টাকে ওয়েস্ট না করি, যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। তো প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, এবং আমি মনে করি যে এই যে প্রথম বছরটা 2018-19 যখন আমি কোচিং নিয়েছিলাম, যেটা 2019 নিট দিয়ে 457 পেয়েছিলাম, এই বছরটাকে আমি আমার জীবনে ব্ল্যাক এয়ার মনে করি। কারণ কি, এই বছরটাই আমি আমার তরফ থেকে যত ম্যাক্সিমাম এফোর্ট, আমার সারা জীবনের সব থেকে যদি কোনো বছরে বেশি পড়াশোনা কাউন্ট করি তো এই বছরটাতেই ছিল। সব কিছু ঢেলে দিয়েছিলাম আমার, প্রত্যেক দিন কোচিংয়ের ক্লাস করতে যাওয়া, প্রত্যেক এক্সাম দেওয়া, প্রতিদিন হোম টাস্ক করা, প্রতিদিন হোম স্টাডি করা, সেলফ স্টাডি করা, যা কিছু দরকার সব কিছু এই বছরে ঢেলে দিয়েছিলাম। এখন যদি জিজ্ঞাসা করো কত ঘন্টা করে পড়তাম, তো ম্যাক্সিমাম যত ঘন্টা পড়া সম্ভব সেরকমই পড়তাম, জাস্ট ঘুমানোর জন্য যতটুকু সেইটুকু ঘুমাতাম। এর সব থেকে একটা ভালো জিনিস ছিল যে আমরা যখন অ্যালেনে গিয়েছিলাম, আমাদের প্রায় 9 জন বন্ধু আমরা একসঙ্গে একটা বাড়িতে রেন্টে থাকতাম, মানে পিজিতে থাকতাম, থাকা এবং খাওয়া একই জায়গাতে হতো। এবার আমরা যে 9 জন বন্ধু গেছিলাম, 9 জন বন্ধুই প্রচুর কিন্তু টার্গেটেড ছিলাম আমরা, যে আমাদেরকে প্রচুর পড়তে হবে। তো এই বন্ধুদের যে একটা সংস্পর্শ তোমাকে যে নিট পাওয়াতে সাহায্য করে, সেটা কিন্তু আমি ওখানে গিয়ে বুঝেছিলাম। আমার এই 9 জন বন্ধু মানে সব সময় পড়াশোনার সঙ্গে যুক্ত। 9 জন বন্ধুর মধ্যে সবাই পড়াশোনা করতো। তো 9 জন বন্ধুর মধ্যে থেকে আমাদের 4 জনের সিলেকশন হয় প্রথম বছরে, তারপরে 5 জনের সিলেকশন হয় আমাদের সেকেন্ড ড্রপে। তো সবাই মোটামুটি কিন্তু প্রচুর পড়াশোনা করতাম। তো তোমাদের জন্য এখান থেকে একটা শিক্ষা, যে যেখানেই পড়তে যাও না কেন, সে যদি বাড়িতে অনলাইনে পড়ো সেটা তো আলাদা ঘটনা, যদি অফলাইনে যাও, তোমার সব থেকে যে ভালো বন্ধু সে নয়, তোমার সব থেকে পড়াশোনার জন্য যে হেল্পফুল হবে সেরকম কোনো একটা বন্ধুকে নিয়ে যেও, যদি সে যেতে ইন্টারেস্টেড হয়, এবং তার সঙ্গে গিয়ে থেকো। কারণ পড়াশোনা এই সময় কম্পিটিটিভ এক্সামে এমন হয় সিচুয়েশন, কিছু কিছু সময় তুমি সব কিছু হারিয়ে ফেলবে, তোমার পড়তে আর ইচ্ছা করবে না। সেই সময়গুলো ব্যাটেল করার জন্য তোমার একজন পরিচিত বন্ধু থাকা খুব ভালো উচিত, বা খুব হেল্পফুল ওটা। এবং তোমার যখন পড়তে ইচ্ছা করছে না, কিছু কিছু সময় ডিপ্রেস নেই, অথচ আমরা পড়তে দেখবে ইচ্ছা করছে না, তো সেই সময়টা তোমার যদি নিজের কোনো একটা বন্ধুকে দেখো যে ও এত পড়াশোনা করছে, তোমার মধ্যেও কিন্তু একটা পড়াশোনা করার জন্য একটা ভালো মনোভাব তৈরি হবে।
সেই জন্য আমি বলবো যে এটা আমার দ্বিতীয় পয়েন্ট, যে ভালো বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই কোচিংয়ে যেও। এরপর আসি যে এত পড়াশোনা করলাম, কেন প্রথম বছর আমি ফেলিওর হয়েছিলাম। আমি বললাম যে যা কিছু ফেল হও না কেন সব কিছু নিজের ঘাড়েই নিতে হবে, নিজের যা যা দোষ সেগুলোকেই খুঁজতে হবে। তো নিট 2019 যখন দিলাম, 457 যখন পেলাম, তখন অনেক কিছু কন্ট্রোভার্সি ছিল বা অনেক ঝামেলা ছিল। সেই সময় আমার ওএমআর কিছু ভুল গেছিলো, অ্যান্সার কিছু চেঞ্জ হয়েছিল, দিয়ে মার্কসটা প্রায় 30 থেকে 40 নম্বরের মতো কমে গেছিলো। নাহলে আমি ভেবেছিলাম যে ওই বছর হয়তো সিলেকশন হতে পারে। আর সেই বছরে নিট 2019-এ কাট অফটাও একদম জাম্পে অনেকটা বেড়ে গিয়েছিলো, প্রায় 478 মতো কাট অফ ছিল 2018 সালে নিটে, সেখান থেকে 519 চলে গিয়েছিলো কিন্তু নিট 2019-এ। তো অনেকটা কাট অফ বেড়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা পাইনি। আমি সঙ্গে সঙ্গে যখন রেজাল্ট বেরোলো, তো রেজাল্টের পর টিকিট বুক করলাম এবং চলে গেলাম অ্যালেনে। প্রথমে গিয়ে আমি যেটা ঠিক করলাম সেটা করলাম যে ফার্স্ট ইয়ারে আমার কী কী ঘাটতি ছিল যেই কারণে আমার 500+ মার্কস আসেনি। কারণ 500+ মার্কস আমি অ্যালেনে টার্গেট নিয়ে চলেছিলাম, তো সেটা কেন আসেনি সেটা আমি অ্যানালাইজ করতে লাগলাম। তো অ্যানালিসিস করতে করতে অনেক জিনিস ধরা পড়লো, যে কি না কোন কোন চ্যাপ্টারগুলোর আমার কোথায় নাম্বার নিটে কম এসছে। প্রথমে আমি কী করলাম, নিট 2019-এর যে পেপারটা দিয়েছিলাম পেপারটা নিয়ে বসলাম। ওই পেপারটা নিয়ে বসে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি আমি তোমাদেরকে যে স্ট্র্যাটেজিটা বলেছিলাম যে কোথায় কি ভুল হয়েছে, কোন চ্যাপ্টারগুলো উইক, কোনগুলো স্ট্রং ভাগ করো, আমিও একইভাবে কী করলাম, ওই নিট 2019-এর পেপারটা নিয়ে বসলাম এবং সেটা অনুযায়ী ভাগ করতে লাগলাম। দেখলাম যে বায়োলজি আমি পেয়েছিলাম 283, তো বায়োলজি 283 যে পেয়েছিলাম, বায়োলজি 283-তে কোন চ্যাপ্টারগুলোয় বেশি পেয়েছি, কোনগুলো কম পেয়েছি, কোনটা স্ট্রং, কোনটা হয়তো আমি গেস করে মেরেছি। এভাবে একটা যখন আমি সিট বানালাম, তখন আমি দেখলাম যে আমার প্ল্যান ফিজিওলজিতে প্রায় 14-15টা কোশ্চেনের মধ্যে খুব কম ঠিক গিয়েছে, মানে প্রায় 40% মানে ঠিক গেছে, 60% ভুল। অর্থাৎ আমি দেখলাম যে ম্যাক্সিমাম, অর্থাৎ আমার অর্ধেক নাম্বার বাড়তে পারে কোথা থেকে না প্ল্যান ফিজিওলজি থেকে। তো আমি সেখান থেকে টার্গেট করলাম যে এই বছর আমাকে প্ল্যান ফিজিওলজিটা অ্যালেনে যখন ক্লাস করতে হবে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে হবে, সেই সঙ্গে আমাকে চেষ্টা করতে হবে যে এখান থেকে যেন ম্যাক্সিমাম নাম্বারটা আমি বাড়াতে পারি, তার সঙ্গে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে কভার আপ করে নেব। তো এই যে 283 আমি নিট 2019-এ পেয়েছিলাম, সেখান থেকে আমি নিট 2020-তে কিন্তু বায়োলজিতে পেয়েছিলাম 327, অর্থাৎ 327। তো এই যে নাম্বারটা এক জাম্পে বেড়েছে, এই নাম্বারটা বাড়ার কিন্তু একটা কারণ কী ছিল না, আমি অ্যানালিসিস করেছিলাম। এরপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। কেমিস্ট্রিতে আমার খুব একটা কমজোর কিছু ছিল না, যখন আমি কোচিং নিয়েছিলাম তখন আমার অর্গ্যানিক খুব স্ট্রং পয়েন্ট ছিল। অর্গ্যানিক 2019 সালের নিটেতে আমি ফুল মার্কস পেয়েছিলাম, 2020-তেও অর্গ্যানিক আমি ফুল মার্কস পেয়েছিলাম। আমি দেখলাম যে কোথায় সমস্যা, আমি পেয়েছিলাম 117 নিট 2019-এ। তো 117 যখন পেয়েছিলাম তখন আমি দেখলাম যে আমার কোথায় কোথায় কেমিস্ট্রিতে সমস্যা হচ্ছে। তো কেমিস্ট্রিতে সমস্যার পয়েন্টগুলো যখন খুঁজলাম তখন দেখলাম যে ম্যাক্সিমাম ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কিছু কিছু জায়গায় পয়েন্টের সমস্যা এবং ফিজিক্যালি কিছু কিছু জায়গায় সমস্যা, সেগুলোকে ঠিক করলাম। এবং তার পরের বছর নিট যখন 2020-তে দিলাম তখন আমি মার্কস পেলাম 142 নিটে। এবার আসি ফিজিক্সের কথা, যেটা হচ্ছে আমার সবথেকে ভাইটাল পয়েন্ট ছিল এবং মেন পয়েন্ট। নিট 2019-এ আমি ফিজিক্সে পেয়েছিলাম 57 মার্কস, অর্থাৎ 57, অনলি 57। এবার অনেকের প্রশ্ন যে 57 কেন পেলাম, কমজোর ছিল কি কী ছিল? 57 পাওয়ার কারণ কি, যখন নিট 2019 সালে আমি যখন পেপার দিয়েছিলাম, তোমাদের অনেকের ভুল হতে পারে, সেই জন্য এখন এই ঘটনাটা আমি বলছি। নিট 2019 সালে যখন আমি পেপার দিয়েছিলাম তখন আমার প্রথমেই ভয় ছিল একটা, যে কেমন কি পেপার হবে। আমার তখন মেন টার্গেট ছিল যে আমার বায়োলজিটা যেন আমি খুব ভালো করে দিতে পারি, কেন বায়োলজি আমার স্ট্রং পয়েন্ট ছিল, বায়োলজিটা যেন খুব ভালো করে দিতে পারি। তো সেই মতো আমি বায়োলজিটা আস্তে আস্তে করতে লাগলাম, ওএমআর সিট থেকে শুরু করে সব কিছু এত আস্তে আস্তে করলাম যে বায়োলজি যেখানে লোকের 30 থেকে 40 মিনিটসে কমপ্লিট হয়, আমার সেখানে প্রায় ডবল টাইম লাগলো। আমার প্রায় 1 ঘন্টা 15 মিনিট কাছাকাছি টাইম লেগেছিল পুরো বাবেল কমপ্লিট করতে। 1 ঘন্টা 15-20 মিনিটে যখন দেখলাম বায়োলজি শেষ হয়েছে, তখনই আমার সঙ্গে সঙ্গে মাথা খারাপ যে আর টাইম আমি পাবো কোথায় ফিজিক্স কেমিস্ট্রির জন্য। তারপরে যাই হোক আমি বাইরে গেলাম, একবার জল টল দিয়ে আসলাম, জল দিয়ে এসে বসলাম, প্রায় 5 মিনিটের মতো ওখানে নষ্ট। মোটামুটি 1 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি আমার বায়োলজি এবং এই মাথা ঠান্ডা করাতে গেছে। তারপরে বাকি আছে আর 1.5 ঘন্টার মতো সময়। এই 1.5 ঘন্টার মতো সময় আমি প্রথমে ঠিক করলাম যে যা হোক করে আমাকে চেষ্টা করতে হবে 1 ঘন্টার মধ্যে কেমিস্ট্রিটা যেন আমি খুব ভালো করে শেষ করতে পারি। কেমিস্ট্রিটা আস্তে আস্তে করলাম। কেমিস্ট্রিতে মোটামুটি যেমন এক্সাম হওয়ার দরকার ছিল একটা এভারেজ রেঞ্জে গেল, 117 পেয়েছিলাম। এরপর বাকি আছে আর মাত্র 30 মিনিটস। 30 মিনিটস আমি ফিজিক্স করতে স্টার্ট করেছি। 30 মিনিটস ফিজিক্স করতে 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 45টা কোশ্চেনের মধ্যে হয়তো আমি 20, 22টা বা 23টা 24টা কোশ্চেনে গিয়ে পৌঁছেছি, টাইম শেষ। অর্থাৎ সব কোশ্চেনগুলোও আমার দেখা হলো না। আমার মনে পড়ছে না কতগুলো আমি অ্যাটেম্প করেছিলাম, তবে ম্যাক্সিমাম ওই 22 থেকে 23, তার থেকে বেশি অ্যাটেম্প করিনি এবং মার্কস পেয়েছিলাম 57। হয়তো তার ডবল করলে আমি হয়তো 100-এর উপরে ফিজিক্সও পেতাম, হয়তো আমার ওই বছরই সিলেকশন হয়ে যেত। যাই হোক, ভাগ্যের অনেক কিছুই থাকে, কারিনাম সেই অনুযায়ী আমাদের রেজাল্ট সেরকম হয়। তা আমি প্রথমে দেখলাম যে ফিজিক্স আমার যে গোলমালটা হচ্ছে, এই গোলমালটা আমার নিট 2020-তে কিন্তু একদম করলে চলবে না। তো আমি দেখলাম যে ফিজিক্সের যদি আমি 100-ই যদি পেতাম, তাও তো আমার 150 পাওয়ার চান্স আছে। কোথায় গোলমালটা হচ্ছে আমি একটু সংশোধন করি।
চ্যাপ্টারগুলো ইনলিস্ট করলাম, একইভাবে ফিজিক্সও প্র্যাকটিস করতে লাগলাম। তো নিট 2020 সালে আমি ফিজিক্সে ভেবেছিলাম যে অনেকটা বেশি পাবো, আমার কিছু সিলি মিস্টেক্সের কারণে আমি পেয়েছিলাম 127, অর্থাৎ 127 নিট 2020-তে। যাই হোক, পূর্বের তুলনায় অনেকটা বেশি হিউজ মার্কস বেড়েছিল। তো আমি কী স্ট্র্যাটেজি ফিজিক্সের জন্য করেছিলাম নিট 20-তে, আমি প্রথমেই বায়োলজি ভেবেছিলাম যে এটাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে বায়োলজিটাকে পুরো ফুল কভার করতে হবে, এবং তার সঙ্গে কী করতে হবে না, কেমিস্ট্রিটা চেষ্টা করতে হবে 40 মিনিটের মধ্যে যেন করে নিই, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আমার বায়োলজি এবং কেমিস্ট্রি শেষ করতে হবে, তারপরে 1.5 ঘন্টা ফিজিক্স। তো নিট 2020 এক্সামেও কম বেশি সময়টা ওই রকমই আমার গিয়েছিল, 1 ঘন্টা 40 বা 45 মিনিট পর্যন্ত আমি বায়োলজি এবং কেমিস্ট্রি শেষ করে দিয়েছিলাম। আমার কাছে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো টাইম ছিল ফিজিক্স করার জন্য। খুব ভালোভাবে ফিজিক্স করেছিলাম, 45টাই করেছিলাম। বিশেষ কিছু সিলি মিস্টেক্সের কারণে আমার 127 নাম্বার এসেছিলো। আমি ভেবেছিলাম যে 150 ক্লাস হয়তো ফিজিক্সে চলে যাবে, সেখান থেকে আমার নাম্বার এসেছিলো 596। এখন এই 596 যে নাম্বারটা শুনলে, এই নাম্বারটা আমার অ্যালেনের নাম্বারের থেকে অনেকটা কম। অর্থাৎ নিটে যখন আমি ডবল ইয়ার যখন কোচিং নিতে গেলাম, মানে সেকেন্ড ইয়ার, তখন আমার নিটের অ্যালেনের মার্কস বা মক টেস্টের মার্কস কিন্তু প্রায় 600-র উপরে থাকতো, সবসময় 600-র উপরে। এবার তোমরা জানো যে অ্যালেনের কোশ্চেন কতটা কঠিন হয়, তার তুলনায় নিটে কিন্তু অনেক বেশি মার্কস আসে। কথার জন্য বলছি, সাপোজ কারো নিটে 600 এসেছে, দেখা যাবে অ্যানালিসিস করে যে অ্যালেনে তার রেগুলার মার্কস আসতে হয়তো 550, অর্থাৎ প্রায় 50 নাম্বার কিন্তু অ্যালেনের থেকে একটা স্টুডেন্টের বেশি হয়। তো আমার টার্গেট ছিল এরকম যে আমার যখন 600-র উপরে আসছে মার্কস এখন, তাহলে আমার কিন্তু হয়তো নিটেতে 650-র কাছাকাছি চলে আসবে। সেই মতো প্রিপারেশনও সেই মতোই ছিল সেকেন্ড ইয়ারে। এরপরে চলে এলো কোভিডের সময় এসে আমি প্রায় 3.5 থেকে 4 মাস পড়াশোনাই করতে পারিনি। কেন করতে পারিনি, কী জন্য করতে পারিনি, তারপরে কীভাবে পড়াশোনা করে নিট 2020 দিলাম, সেটা নিয়ে পার্ট 2 আসবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ভিডিও পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।